না স্যার। এখন আপনাদের একটা টপিক হচ্ছে যে মাসেলস অফ দি হেড নেক রিজন। এখন এই মাসেল পড়ানোর জন্য যে মাসেল এন্ড ফাস অফ দি হেড নেক, এখানে যে একটা অংশ চলে আসতেছে যে স্ক্যাল্প। এখন স্ক্যাল্প অনেক সময় পরীক্ষাতে শর্ট নোট হিসাবে আসতেও পারে, আবার পরীক্ষাতে অনেক সময় ভাইভাতে জিজ্ঞাসা করা হয়। এখন স্ক্যাল্প যেটা বলা হচ্ছে যে স্কালের বাইরের দিকে যে সফট টিস্যু ইনভ্লাপ থাকে সেটাকে স্ক্যাল্প বলা যায়। সফট টিস্যু ইনভ্লাপ অফ দি ক্রেনিয়াল ভল্ট ইজ কল্ড স্ক্যাল্প। এখন এই স্ক্যাল্পের যে এক্সটেনশন আছে, স্ক্যাল্প এক্সটেন্স ফ্রম দ্য এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। এইখানে যে আমাদের পিছনের দিকে যে অক্সিপিটাল বোন থেকে, এবং অক্সিপিটাল বোনে আপনি যদি মাথার পিছনের দিকে হাত দেন তাহলে উঁচু একটা প্রমিনেন্স দেখতে পারবেন, যেটার নাম হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। এবং এখানে যেটা এই দুই পাশে নিউক্লিয়ার লাইন থাকে, যেটা উপরে দুইটা সুপিরিয়র নিউক্লিয়ার লাইন থাকে আর নিচে দুইটা ইনফিরিয়র নিউক্লিয়ার লাইন থাকে। এই সুপিরিয়র নিউক্লিয়ার লাইন থেকে এটা শুরু হয় অক্সিপিটাল প্রোটিউবারেন্স, এবং দুই পাশে যে সুপিরিয়র নিউক্লিয়ার লাইন এটা থেকে এটা শুরু হয় এবং এটা শেষ হয় হচ্ছে আমাদের যে অরবিট আছে, অরবিটের উপরের দিকের মার্জিনে এইখানে এসে হচ্ছে এটা শেষ হয়। তার মানে এখান থেকে এই পিছনের এই পর্যন্ত হচ্ছে স্ক্যাল্প। এবং এই যে সফট টিস্যু আছে এটা কতগুলো লেয়ারে থাকে। এখন স্ক্যাল্পের এই শব্দের সাথে কিন্তু এই লেয়ার গুলো লেখা আছে, যে স্ক্যাল্প ইজ এ মাল্টি লেয়ার্ড স্ট্রাকচার with layers that can be defined by the word itself. S এ হচ্ছে স্কিন, সি তে হচ্ছে কানেকটিভ টিস্যু, এ তে হচ্ছে অ্যাপোনিউরোসিস, এল এ হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু, আর পি তে হচ্ছে পেরিক্রেনিয়াম। আপনার কি বোঝা গেল এটা, যে স্ক্যাল্পে যে শব্দটা ইউজ করা আছে সেটা হচ্ছে যে ক্রেনিয়াল ভল্টের বাইরের দিকে যে সফট টিস্যু স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের যে পাঁচটা লেয়ার থাকে, সেই পাঁচটা লেয়ারের প্রথম অক্ষরটা নিয়ে এই নামকরণটা করা হয়। যে ফার্স্ট হচ্ছে সবচেয়ে বাইরের দিকে থাকে হচ্ছে স্কিন, সেটার এস। তারপর সেকেন্ড লেয়ার হচ্ছে কানেকটিভ টিস্যু, যেটা ডেন্স কানেকটিভ টিস্যু থাকে, সেটা সি। এতে হচ্ছে অ্যাপোনিউরোসিস। আর এলে হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু, আর পিতে হচ্ছে পেরিক্রেনিয়াম। সবচেয়ে ভিতরের দিকে থাকে হচ্ছে পেরিক্রেনিয়াম, আর সবচেয়ে বাইরের দিকে থাকে হচ্ছে স্কিন। এই লেয়ার গুলোর নাম মনে থাকবে তো? এখন এখানে যে অ্যাপোনিউরোসিস যেটা আছে সেটার আরেকটা নাম হচ্ছে, অ্যাপোনিউরোটিক যে লেয়ারটা থাকে সেটার আরেকটা নাম হচ্ছে গেলিয়া অ্যাপোনিউরোটিকা। অ্যাপোনিউরোসিস কি জিনিস সেটা কি মনে আছে না নেই? অ্যাপোনিউরোসিস এর কথা কি মনে আছে? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। অ্যাপোনিউরোসিস এর কথা কি মনে আছে? অ্যাপোনিউরোসিস কোথায় বলা হয়েছিল এর আগে? নো স্যার। মাসেলের ভিতর মানে বলা হয়েছিল যে মাসেল গুলো যে দুই ভাবে ইনসারশন হতে পারে, একটা হচ্ছে টেন্ডন হিসাবে অথবা অ্যাপোনিউরোসিস হিসাবে। অ্যাপোনিউরোসিস টেন্ডন তো হচ্ছে রোপ লাইক স্ট্রাকচার, দড়ির মতো একটা স্ট্রাকচার হিসাবে সেগুলো বোনসের সাথে অ্যাটাচড হয়। আর অ্যাপোনিউরোসিস হচ্ছে এটা মেমব্রেনের মতো একটা প্লেন শীট, যেটা হচ্ছে অনেক সময় কিছু কিছু মাসেল আছে যেগুলো টেন্ডন হিসাবে অ্যাটাচমেন্ট নেয় না, সে ইনসার্টেড হয় না, সেগুলো হচ্ছে কিছু কিছু মাসেল আছে, বিশেষত অ্যাবডোমিনাল কিছু মাসেল আছে, তারপরে স্কাল্পের মাসেল, এগুলো হচ্ছে অ্যাপোনিউরোসিস হিসাবে অ্যাটাচড হয়, যেটা হচ্ছে ফ্ল্যাট মেমব্রেন লাইক একটা স্ট্রাকচার। এখন স্ক্যাল্পে যে পাঁচটা লেয়ারের কথা বলা হলো, প্রথম তিনটা লেয়ার হচ্ছে সিঙ্গেল ইউনিট। এই তিনটা লেয়ার আলাদাভাবে ডিফারেন্সিয়েট করা যায় না, আলাদাভাবে পার্থক্য করা যায় না। স্কিন, তারপর হচ্ছে ডেন্স
কানেকটিভ টিস্যু, তারপর হচ্ছে অ্যাপোনিউরোসিস, এই তিনটা লেয়ার একসাথে থাকে। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে আপনি যদি কোনো শার্প ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনার মাথার যে সফট টিস্যু এগুলো কেটে যায়, তাহলে কিন্তু তখন দেখা যায় যে তিনটা লেয়ারই হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়। এবং যদি আপনার মাথার উপরের দিকে যদি আড়াআড়ি কেটে যায়, তখন দেখবেন যে দুইটা যে কেটে যাওয়ার পরে দুইটা যে মার্জিনের ভিতর অনেক বেশি গ্যাপ তৈরি হয়, যেহেতু এই অ্যাপোনিউরোসিস যেটা থাকে সেটা হচ্ছে দুইটা মাসেলের মিলে হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে অক্সিপিটাল মাসেল আর একটা হচ্ছে ফ্রন্টাল মাসেল, ফ্রন্টালিস মাসেল। এই জন্য হচ্ছে এই অ্যাপোনিউরোসিস যদি কেটে যায়, তখন দেখা যায় যে দুইটা মার্জিনের ভিতরে অনেক বেশি গ্যাপ তৈরি হয়, এবং ওই গ্যাপটাকে যদি বলা হয় যে রেখে দেওয়া হয়, তাহলে এমনি এমনি হিল করবে না। সেটাকে হিল করানোর জন্য, ঠিক করার জন্য অবশ্যই আপনাকে সেলাই করতে হয় অথবা স্ট্যাপলিং করতে হয়। আমি কি বললাম বোঝা গেল? স্যার ইনসারশন কি? ইনসারশন হচ্ছে মাসেল যেখানে সে এক জায়গা থেকে উৎপত্তি হয় আর এক জায়গায় এসে হচ্ছে যুক্ত হবে। নরমালি ইনসারশন যেটা বলা হয়েছিল এর আগে খেয়াল করছেন কিনা, মাসেলের ভিতরে বলা হয়েছে যে মুভেবল পার্টটা হচ্ছে ইনসার্টেড পার্ট, যেখানে মাসেলটা হচ্ছে এক জায়গা থেকে উৎপত্তি হবে যেটা অরিজিন, যেটা হচ্ছে সেখানে সাধারণত মুভমেন্ট গুলো ওই রকম ভাবে হয় না। আর মাসেল গুলো তারপর টেন্ডন অথবা অ্যাপোনিউরোসিস হিসেবে ইনসার্টেড হয়, সেটা সেখানে সাধারণত মুভমেন্টটা হয় হচ্ছে ওইখানে, যে মাসেলের যে মুভমেন্ট গুলো হয় সেখানে সাধারণত ইনসারশন সাইটে হয়, এবং ইনসারশনটা সাধারণত ডিস্টাল পার্টে হয়। কি বোঝা গেল? জি স্যার। এখন স্ক্যাল্পে যদি আপনার ছবি আসে, তাহলে হচ্ছে যে আপনি ডায়াগ্রামটা যে এইভাবে একটা যে এইভাবে যে স্কিন, তারপর হচ্ছে কানেকটিভ টিস্যু, তারপর হচ্ছে অ্যাপোনিউরোসিস, তারপর লুজ কানেকটিভ টিস্যু, তারপর হচ্ছে পেরিক্রেনিয়াম। এটা ক্রেনিয়ামের বাইরের দিকে যে লেয়ারটা থাকে সেটার নাম হচ্ছে পেরিক্রেনিয়াম। এখন এখানে দেখেন যে নরমালি হচ্ছে স্ক্যাল্পের যে লেয়ার গুলো থাকে তার ভিতরে সবচেয়ে ডেঞ্জারাস লেয়ার বলা হচ্ছে 4 নম্বর যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস লেয়ার। এবং এই ডেঞ্জারাস লেয়ার এই কারণে যে কোনো কারণে এখানে যদি কোনো ইনফেকশন হয়, সেই ইনফেকশনটা দেখা যায় যে আপনার ব্রেনের ভিতরের দিকে, ক্রেনিয়ামের ভিতরের দিকের স্ট্রাকচারে তখন এই ইনফেকশনটা ছড়ায় পড়তে পারে ডিউ টু প্রেজেন্স অফ ইমিশারি ভেইন। এখানে যে ভেইন আছে সেটা নাম হচ্ছে ইমিশারি ভেইন, যে ভেইন গুলো দিয়ে হচ্ছে যে এক্সট্রা ক্রেনিয়ামের বাইরের দিকের সাথে ক্রেনিয়ামের ভিতরের দিকের কমিউনিকেশন তৈরি হয়েছে এই ইমিশারি ভেইন। এই জন্য কোনো কারণে যদি স্ক্যাল্পের 4 নম্বর লেয়ারে কোনো ইনফেকশন থাকে, সেই ইনফেকশনটা যদি সময় মতো সঠিক মতো চিকিৎসা না করায়, তাহলে সেই ইনফেকশনটা কিন্তু ব্রেনের যে ক্রেনিয়ামের ভিতরের দিকে যে এক্সটেন্ড করতে পারে, যেটার কারণে অনেক রকম জটিলতা তৈরি হতে পারে। এখন স্ক্রিনে ওখানে যে লেয়ার গুলোর কথা বলা হয়েছে সেই লেয়ার গুলো একটু সংক্ষিপ্ত ডেসক্রিপশন এখানে আছে। যে স্কিনটা স্ক্যাল্পের থাকে, সেই স্কিনটা তুলনামূলকভাবে বডির অন্যান্য জায়গার স্কিন থেকে একটু থিক থাকে, এবং এখানে হেয়ার বিয়ারিং এন্ড কন্টেইন নিউমারাস সিবেসিয়াস গ্ল্যান্ড। এবং দেখবেন যে তুলনামূলকভাবে বডিতে তো সিবেসিয়াস গ্ল্যান্ড থাকে, কিন্তু এখানে অন্যান্য এরিয়া থেকে অনেক বেশি পরিমাণ সিবেসিয়াস গ্ল্যান্ড থাকে। এই জন্য বেশি যখন আবহাওয়ার তারতম্য ঘটে, তখন দেখা যায় যে আপনার চুল যেমন ভিজে যায়, পাশাপাশি চুলে কিন্তু তেল তেলে ভাবগুলো অনেক বেশি, মাথার যে খুলির যে বাইরের দিকে আবরণ সেখানে অনেক বেশি পরিমাণে এই জিনিসগুলোর উপস্থিতি দেখা যায়, যে সিবেসিয়াস গ্ল্যান্ডের সিক্রেশন অনেক বেশি হয়, সিবামের উপস্থিতি অনেক বেশি পাওয়া যায়। তারপর ওখানে কানেকটিভ টিস্যুর সেকেন্ড যে লেয়ারটা বলা হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু, যেটা ফাইব্রো ফ্যাটি টিস্যু, দ্য ফাইব্রাস সেপ্টাই ইউনাইটিং দ্য স্কিন টু দ্য আন্ডারলাইং অ্যাপোনিউরোসিস অফ দি অক্সিপিটোফ্রন্টালিস মাসেল, এবং নিউমারাস আর্টারিজ এন্ড ভেইনস আর ফাউন্ড ইন দিস লেয়ার। এখন এখানে যে আর্টারি গুলো থাকে সেই আর্টারি গুলো হচ্ছে এক্সটার্নাল এন্ড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ, এবং এই
এখানে হচ্ছে যে এই এক্সটার্নাল এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যে ব্রাঞ্চগুলো থাকে সেই আর্টারিগুলো একটা আর একটার সাথে অ্যানাস্টোমোসিস থেকে সংযুক্ত হয়। এরপর হচ্ছে অ্যাপোনিউরোসিস, যেটাকে বলে গেলিয়া অ্যাপোনিউরোটিকা, যেটাকে এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস বলা হচ্ছে, is a thin tendinous sheath that unites the occipital and frontal bellies of the occipitofrontalis muscle, and the lateral margins of the aponeurosis are attached to the temporal fascia. এটা একেবারে পিছন থেকে শুরু হয়, সামনের দিকে, পিছনের দিকে থাকে হচ্ছে অক্সিপিটালিস মাসেল আর সামনের দিকে থাকে হচ্ছে ফ্রন্টালিস মাসেল, আর মাঝখানে থাকে হচ্ছে এই অ্যাপোনিউরোসিসটা থাকে হচ্ছে মাঝখানের দিকে, এবং এই অ্যাপোনিউরোসিসের ল্যাটারাল সাইডে এটা থাকে হচ্ছে টেম্পোরাল ফাসার সাথে অ্যাটাচ থাকে। স্যার বুঝি নাই। এই অ্যাপোনিউরোসিসের যেটা কথা বলা হচ্ছিল এটা হচ্ছে দুইটা মাসেলের মানে কানেকশন, যে দুইটা মাসেল যে একটা মিলিত হচ্ছে, সেই মিলিত পার্টটা হচ্ছে অ্যাপোনিউরোটিক পার্ট। যে এই অ্যাপোনিউরোসিসের সামনের দিকে এইখানে থাকে আছে ফ্রন্টালিস মাসেল আর পিছনের দিকে থাকে আছে অক্সিপিটালিস মাসেল। এই দুইটা মাসেলের যে টেন্ডিনাস অথবা মেমব্রেনাস যে শীট, সেটা মিলিত হয়ে এই অ্যাপোনিউরোসিস তৈরি করে। কি আমি বোঝা গেল? আপনি কি বুঝতে পারছেন কি পারেননি সেটা বলেন। জি স্যার। মানে এখানে অ্যাপোনিউরোসিসটা পুরো একেবারে, আপনি ওখানে স্ক্যাল্পের এক্সটেনশন কি বলছিলেন, যে স্ক্যাল্পের এক্সটেনশন হচ্ছে পিছনের দিকে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স সুপিরিয়র নিউক্লিয়ান লাইন থেকে শুরু হয়, সামনের দিকে সুপ্রাঅরবিটাল মার্জিন বরাবর এটা এক্সটেন্ড করে, কিন্তু এই পুরোটা এরিয়া জুড়েই হচ্ছে অ্যাপোনিউরোসিস থাকে না। এটা সামনের দিকে থাকে হচ্ছে ফ্রন্টালিস মাসেল আর পিছনের দিকে থাকে হচ্ছে অক্সিপিটালিস মাসেল, এবং দুইটা মাসেলের একসাথে বলা হয় অক্সিপিটো ফ্রন্টালিস মাসেল। এই মাসেলের দুইটা বেলি থেকে একটা হচ্ছে ফ্রন্টাল বেলি আর একটা হচ্ছে অক্সিপিটাল বেলি। এখন এই দুইটা বেলির মাঝখানে যে দুইটা মাসেলের যে ইনসারশন হচ্ছে, যে যুক্ত হচ্ছে, সেই যুক্ত পার্টটা হচ্ছে একটা মেমব্রেনাস পার্ট, শীটের মতো একটা পার্ট, সেইটাকে বলা হচ্ছে অ্যাপোনিউরোসিস। ক্লিয়ার? তার মানে মাঝখানের দিকে আপনি এখানে কোনো মাসেলের উপস্থিতি পাবেন না, এখানে আপনি 3 নম্বর লেয়ারে যেটা পাবেন সেটা সরাসরি হচ্ছে অ্যাপোনিউরোসিস পাবেন। কি বোঝা গেল? জি স্যার। তারপর 4 নম্বর লেয়ারের কথা বললাম, যে লুজ কানেকটিভ টিস্যু থেকে, যে লুজ অ্যারিওলার টিস্যু occupies the sub-aponeurotic space and loosely connects to the epicranial aponeurosis to the periosteum of the skull. The areolar tissue contains a few small arteries, but it also contains some important emissary vein. এই ভেইনের কথা মনে রাখতে হবে, যে এই ভেইন গুলো, the emissary vein are valveless and connect the superficial veins of the scalp with the diploid veins of the skull bones and with the intracranial venous sinuses. যেটা আমি বললাম যে এই ভেইন গুলো হচ্ছে, এই ভেইন গুলোর মাধ্যমে যে আপনার এক্সট্রাক্রেনিয়াল ইনফেকশন গুলো অনেক সময় ইন্ট্রাক্রেনিয়াল স্ট্রাকচারে ইনফেক্টেড করতে পারে, ইন্ট্রাক্রেনিয়াল স্ট্রাকচার গুলোতে মাইগ্রেট করতে পারে ডিউ টু the communication with the emissary vein. এখন emissary vein গুলো কানেক্ট করা হচ্ছে যে লুজ কানেকটিভ টিস্যুর সাথে আমাদের ভিতরে যে ক্রেনিয়ামের ভিতরে যে স্ট্রাকচার গুলো আছে, ওখানে ডুরাল ভেনাস সাইনাস, ডুরামেটারের নাম তো শুনছেন, মেনিনজিসের নাম তো বলা হয়েছিল, যে ডুরামেটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়োমিটার, এর ভিতরে হোয়াইট ম্যাটার। কি ম্যাটার? কি বলতেছিলেন একটু বলেন আবার। ডুরামেটার, হোয়াইট ম্যাটার। যেটা হচ্ছে যে আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ডের বাইরের দিকে আবরণ থেকে, যে আবরণগুলোকে একসাথে বলা হয় মেনিনজিস, এবং এই মেনিনজিসের 3টা লেয়ার থেকে, সবচেয়ে বাইরের দিকে থাকে ডোরামেটার, তারপরে হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, আর সবচেয়ে ভিতরের দিকে থাকে হচ্ছে পায়ামিটার। এখন ব্রেনের বাইরের দিকে যে ডোরামেটারটা থাকে সেটা 2টা লেয়ারে থাকে, একটা হচ্ছে এন্ডোস্টিয়াল লেয়ার আর একটা হচ্ছে মেনিনজিয়াল
লেয়ার, এই দুইটা লেয়ারের মাঝখানে স্পেস থাকে, যে স্পেস গুলোকে বলা হয় সাইনাসেস, এবং ডুরা যে ভেনাস যে সাইনাস গুলো থাকে সেইগুলো থাকে হচ্ছে ডুরা ম্যাটারের এই এন্ডোস্টিয়াল এবং ম্যানেঞ্জিয়াল লেয়ারের মাঝখানে যে সাইনাস গুলো থাকে সেখানেই ভেনাস ব্লাড গুলো থাকে। এবং এই যে ভেনাস সাইনাস গুলোর সাথে হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু যেটা লেয়ার থাকে স্ক্যাল্পে, সেই লেয়ারের মাধ্যমে কানেকশন হয় হচ্ছে ইমিশারি ভেইন দিয়ে কানেকশন হয়। এবং কানেকশনটা এই ভেইন গুলো নরমালি যে আমাদের শরীরে অনেক জায়গায় ভেইন থাকে, যেমন আপার লিম্ব এবং লোয়ার লিম্বের যে ভেইন গুলো থাকে সেই ভেইন গুলোতে ভালভ থাকে, কিন্তু এই ভেইন গুলোতে কোনো ভালভ থাকে না। এখন ভালভ গুলো না থাকলে খুব সহজে কিন্তু ইনফেকশন গুলো, যদি স্ক্যাল্পে কোনো ইনফেকশন হয় সেই ইনফেকশন গুলো খুব সহজেই কিন্তু ক্রেনিয়ামের ভিতরের দিকের স্ট্রাকচার গুলোকে ইনফেক্টেড করে দিতে পারে। এই জন্য হচ্ছে যে স্ক্যাল্পের যে এই লেয়ারটাকে খুব ডেঞ্জারাস লেয়ার বলা হয়, ডিউ টু যে প্রেজেন্স অফ ইমিশারি ভেইন, যে ইমিশারি ভেইন দিয়ে হচ্ছে সুপারফিশিয়াল ভেইন অফ দি স্ক্যাল্প গুলো কানেকশন হচ্ছে ডুরাল ভেনাস সাইনাসের সাথে। কি ক্লিয়ার? আপনার কি কনফিউশন আছে কিনা বলেন? স্যার আরেকবার একটু বললে ভালো হয়। আমি যেটা বললাম যে স্ক্যাল্পের যে 5টা লেয়ার, সেই 5টা লেয়ারের ভিতরে সবচেয়ে ডেঞ্জারাস লেয়ার হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু যে লেয়ারটা থাকে, সেটা হচ্ছে 4 নম্বর লেয়ারটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস লেয়ার। কারণ এই লেয়ারের সাথে হচ্ছে যে এই লেয়ার থেকে যে ইমিশারি ভেইন দিয়ে কানেকশন হয় হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল যে ডোরাল ভেনাস সাইনাস গুলো থাকে, সেইটার সাথে কানেকশন হয় হচ্ছে ইমিশারি ভেইন দিয়ে এই লুজ কানেকটিভ টিস্যু লেয়ারের। কি বোঝা গেল? এখন যেহেতু যদি কোনো কারণে আপনার স্ক্যাল্পে কোনো ইনফেকশন হয়, সেই ইনফেকশনটা ক্রেনিয়ামের ভিতরের দিকে চলে যেতে পারে এই ভেনা যে ইমিশারি ভেইন গুলো থাকে সেই ভেইনের কারণে। আগে যে ছবিটা এখানে দেখছেন, এইটাতে এইখানে এটা হচ্ছে ইমিশারি ভেইন, এইটা হচ্ছে যে লুজ কানেকটিভ টিস্যু, সেটার সাথে এটা হচ্ছে ডুরাল ভেনাস সাইনাস। এখন যদি এখানে কোনো ইনফেকশন হয় তাহলে এই ইনফেকশন গুলো এইদিকে চলে আসতে পারে। আবার এখানে দেখেন যে এই যে মিশনারি ভেইন, এই ভেইন গুলোর সাথে আবার এখানে যে এটাকে বলা হয় ডিপ্লয়েড ভেইন, যেটা হচ্ছে স্কালে যে বোনস থাকে সেই বোনস এর মাঝখানে যে ভেইন গুলো থাকে সেই ভেইন গুলোকে ডিপ্লয়েড ভেইন বলে। এই ভেইন গুলোর সাথেও আবার এই ডুরাল ভেনাস সাইনাসের কমিউনিকেশন আছে। তার মানে এই রিজনে যদি কোনো ইনফেকশন হয় তাহলে ইনফেকশনটা আপনার ডুরাল ভেনাস সাইনাসকেও ইনফেক্টেড করতে পারে, পাশাপাশি এখানে যে ডিপ্লয়েড ভেইন আছে সেই ভেইন গুলোকেও ইনফেক্টেড করতে পারে। কি বোঝা গেল? জি স্যার। জি স্যার। এই জন্য হচ্ছে যে অনেক সময় আমাদের যে স্ক্যাল্পে যদি কোনো কেটে যায়, কোনো আঘাতপ্রাপ্ত হয়, তাহলে অনেক ক্ষেত্রে আমরা যদি ওইটাকে ঠিক মতো ড্রেসিং না করি, ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন না করি, ওটাকে যদি জীবাণুমুক্ত না করি, এবং পাশাপাশি অনেক সময় আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হয় যাতে ইনফেকশন গুলো মাইগ্রেট না করে, ইনফেক্টিং এজেন্ট গুলো মাইগ্রেট করে ভিতরের দিকে না যেতে পারে, যাতে ইন্ট্রাক্রেনিয়াল ঝুঁকিগুলো কম থাকে। অথবা যদি যাইও তাহলে অ্যান্টিবায়োটিক যদি সঠিক ডোজে দেন, সঠিক সময় পর্যন্ত দেন, তাহলে মাইক্রো অর্গানিজম গুলো মাল্টিপ্লিকেশন হতে পারবে না, তখন ভিতরের স্ট্রাকচার গুলো প্রোটেক্টেড থাকবে। এখন ওইটা থেকে বলছেন যে কল ডেঞ্জারাস লেয়ার অফ দি স্কাল বিকজ ইনিশিয়ালি ভেইন ওপেন হিয়ার এন্ড ক্যারি আউট ইনফেকশন ইনসাইড দ্য ব্রেন, যেটা আমি আগে বললাম। আর একটা হচ্ছে যে এই লেয়ারে যদি কোনো ব্লিডিং হয়, অনেক সময় আমাদের মাথায় তো অনেক সময় আঘাতপ্রাপ্ত হয়, অনেক সময় আঘাতপ্রাপ্ত হওয়ার পরে দেখা যায় যে মাথার খুলি হয়তো খুলির বাইরে থেকে যে স্ট্রাকচার গুলো সেই স্ট্রাকচার গুলো হয়তো এক্সপোজ নয়, কেটে গেল না, কিন্তু যদি ব্লান্ট কোনো ট্রমা হয় সেই ট্রমার কারণেও দেখা যায় অনেক সময় যে আমাদের মাথার খুলির বাইরের দিকে আঘাতপ্রাপ্ত হলে অনেক সময় দেখা যায় চোখের চারপাশে কালো হয়ে যায়, এবং সেটাও হয় হচ্ছে এইটার কারণে যে এই লেয়ারে যদি কোনো ব্লিডিং হয় তখন দেখা যায় যে এই লেয়ারের
কানেকশনের কারণে এটা আস্তে আস্তে রক্তগুলো চোখের আশপাশে চলে আসে, তখন চোখটা দেখতে কালো হয়ে যায়। এইখানে দেখেন এইটা যে মাথায় আঘাতপ্রাপ্ত হলে অনেক সময় দেখবেন যে চোখ কালো হয়ে যায়। এইটার কারণে হচ্ছে এইটা হচ্ছে যে লুজ কানেকটিভ টিস্যু থেকে যে কমিউনিকেশন হয়, সেই কমিউনিকেশনের কারণে এখানে দেখা যায় যে রক্তগুলো জমে যেতে থাকে। তবে এই ক্ষেত্রে সাধারণত এই ধরনের ব্ল্যাক আই হলে সাধারণত অন্য কোনো ট্রিটমেন্টের দরকার নেই। এটার জন্য আপনার যে কোনো ধরনের কোনো প্রসিডিউর করে এই রক্তটাকে বের করে দেওয়া সাধারণত দরকার নেই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সময়ের সাথে সাথে কয়েক সপ্তাহের ভিতরে আস্তে আস্তে এই কন্ডিশনটা ইমপ্রুভমেন্ট করে দেয়। রক্তগুলো যেগুলো হচ্ছে যে জমা হচ্ছিল সেগুলো আস্তে আস্তে অ্যাবজর্পশন হয়ে যায়, তখন আস্তে আস্তে চোখের কালারটা, চোখের যে আইলিডের এবং চোখের আশপাশে যে পরিবর্তনটা হচ্ছিল সেটা আস্তে আস্তে আবার আগের অবস্থায় ফেরত চলে আসে। আর লাস্ট লেয়ার হচ্ছে পেরিকেনিয়াম, যেটা হচ্ছে যে স্কাল বোনস এর বাইরের দিকে যে কাভারিংসটা থাকে, অস্টিয়ামটা থাকে, সেটার নাম হচ্ছে পেরিক্রেনিয়াম। কেনিয়া যেহেতু কেনিয়াল বোনস এর বাইরের দিকে থাকে, এই জন্য বিশেষ নামকরণটা করা হয় পেরিক্রেনিয়াম, which is the periosteum covering the outer surface of the skull bones. এখন আমাকে একজন বলেন যে স্কালে যে বোনস গুলো থাকে, সেই বোনস গুলো যে বিশেষত এখানে যে বোনস গুলো বলা আছে ফ্রন্টাল বোনস, টেম্পোরাল বোনস, প্যারাইটাল বোনস, অক্সিপিটাল বোনস, এটা মরফোলজিক্যালি কি ধরনের বোনস? flat bones. ফ্ল্যাট বোনস। ফ্ল্যাট বোনে এটা তো একটা হচ্ছে মরফোলজি, আর একটা হচ্ছে স্ট্রাকচারালি এটা কি ধরনের বোনস? এটা কি কম্প্যাক্ট বোন না স্পঞ্জি বোন? কম্প্যাক্ট। কম্প্যাক্ট। এটা বোথ কম্প্যাক্ট এবং স্পঞ্জি দুইটা স্ট্রাকচারে থাকে, যে বাইরের দিকে এবং ভিতরের দিকে কম্প্যাক্ট পোরশন থাকে আর মাঝখানে থাকে হচ্ছে স্পঞ্জি পোরশন। আমি কি বললাম বোঝা গেল? এটা হচ্ছে জি স্যার। অনেকটা স্যান্ডউইচ টাইপের বোন বলা হয়, যে বাইরের দিকে শক্ত একটা আবরণ থাকে, নিচের দিকে শক্ত, মাঝখানে হচ্ছে স্পঞ্জি পার্ট থাকে। এই জন্য এর আগেও আমি বলছিলাম যে এই ধরনের যে বোনস গুলোতে এই ধরনের থাকে, যে বাইরের দিকে শক্ত আবার ভিতরের দিকে শক্ত, মাঝখানে হচ্ছে স্পঞ্জি পার্ট থাকে, সেই ধরনের বোন যদি বলা হয় যে সুপারফিশিয়াল সাবকিউটেনিয়াস যদি থাকে, অথবা যে কোনো ভোঁতা কোনো কিছু দিয়ে যদি অনেক জোরে আঘাত করেন, তাহলে অনেক সময় এই বোনস গুলো ভেঙে সরে যায় না, অনেক সময় এই বোনস গুলো ডিপ্রেসড হয়ে যায়, দেবে যায়। এবং সেটা হচ্ছে যে এই বোনসের ফ্র্যাকচারের একটা প্যাটার্ন হচ্ছে ডিপ্রেসড ফ্র্যাকচার। যে এই ফ্র্যাকচারটা এই স্ক্যাল বোনসে দেখা যায় যে আপনি অনেক সময় অনেকে হাতুড়ি দিয়ে অথবা ভোঁতা কোনো কিছু দিয়ে মাথায় যদি আঘাত করে, তাহলে দেখা যায় যে অনেকের বোনস গুলো, এই স্ক্যালের বোনস গুলো দেবে যায়, ডিপ্রেসড হয়ে যায়। এবং সেটা আরেকটা রিজনের বোনসটাও ডিপ্রেসড হওয়ার অনেক বেশি চান্স থাকে, সেটা হচ্ছে টিবিয়ার শিন অফ দি টিবিয়া যেটা বলা হয়, সেখানেও যদি কোনো ভোঁতা কোনো কিছু দিয়ে আঘাত, সেখানের বোনসটাও ডিপ্রেসড হতে পারে। এখন অক্সিপিটো ফ্রন্টালিস মাসেলের অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন এগুলো এখানে দেওয়া আছে। অক্সিপিটো ফ্রন্টালিস মাসেল যেটা স্ক্যাল্পের মাসেল বলা আছে, যেটা দুইটা বেলি থাকে, একটা হচ্ছে অক্সিপিটাল বেলি আর একটা হচ্ছে ফ্রন্টাল বেলি। ফ্রন্টাল বেলিটা সামনের দিকে থাকে এবং অক্সিপিটাল বেলিটা থাকে হচ্ছে পিছনের দিকে, এবং দুইটা বেলির যে সংযুক্তি অংশ যেটাকে বলে অ্যাপোনিউরোসিস, সেটা থাকে হচ্ছে দুইটা বেলির মাঝখানের অংশটা হচ্ছে অ্যাপোনিউরোসিস। এখন এই অক্সিপিটাল ফ্রন্টালিস মাসেলটার উৎপত্তি, অক্সিপিটাল বেলিটা উৎপত্তি হয় হাইয়েস্ট নিউক্লিয়ার লাইন অফ দ্য অক্সিপিটাল বোন। অক্সিপিটাল বোনের এইটা হচ্ছে নিউক্লিয়ার লাইন, এটা হচ্ছে নিউক্লিয়ার লাইন, সুপিরিয়র নিউক্লিয়ার লাইন। এই নিউক্লিয়ার লাইন এবং এটা হচ্ছে অক্সিপিটাল প্রোটিউবারেন্স, অক্সিপিটাল প্রোটিউবারেন্স, এখান থেকে উৎপত্তি হয় হচ্ছে অক্সিপিটাল ফ্রন্টালিস মাসেলের অক্সিপিটাল বেলিটা। স্যার বেলি কোনটা? বেলি তো হচ্ছে যে এই মাসেলের দুইটা অংশ। বেলি বাংলাতে কি বলে? বেলি পেট বলে। এখন এইখানে যেটা হচ্ছে যে মাসেলটার দুইটা অংশ থেকে, যে অক্সিপিটাল, এই এখান থেকে যে অংশটা উৎপত্তি হচ্ছে সেটাকে বলে অক্সিপিটাল বেলি।
আর এখানে যে মাসেলটা আছে সেটাকে বলা হচ্ছে ফ্রন্টাল বেলি, আর সম্মিলিতভাবে এই মাসেলটাকে বলা হচ্ছে অক্সিপিটোফ্রন্টালিস মাসেল। কি বোঝা গেল? স্যার আবার একটু বলেন, বুঝি নাই। স্যার আমিও বুঝি নাই। এই পুরা মাসেলটার নাম হচ্ছে অক্সিপিটোফ্রন্টালিস। এটা দুইটা পোর্শন থাকে। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হবে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমি যেটা বললাম যে এখানে যে স্কাল্পে যে মাসেলটা থাকে সেইটা মাসেলটাকে একসাথে বলা হয় অক্সিপিটোফ্রন্টালিস মাসেল। এর যে সামনের দিকে থাকে হচ্ছে অক্সিপিটাল পোর্শন, আর যেটাকে বলা হয় অক্সিপিটাল বেলি, আর পিছনের দিকে সামনের দিকে থাকে ফ্রন্টাল বেলি, আর পিছনের দিকে থাকে হচ্ছে অক্সিপিটাল পোর্শন অথবা অক্সিপিটাল বেলি। আর মাঝখানে থাকে হচ্ছে এই দুইটা মাসেল যখন যুক্ত হচ্ছে তখন সেই অংশটাকে বলা হচ্ছে অ্যাপোনিউরোসিস। কি ক্লিয়ার? কি বুঝতে পারছেন না পারেননি? জি স্যার। বুঝতে পারছেন কি পারেননি সেটা বলেন। জি স্যার, বুঝতে পারছি। তাহলে পিছনের দিকে যে অক্সিপিটাল বনের যে লাইন দেখালেন যে ওখানে যে নিউক্লিয়ার লাইন থাকে, সুপিরিয়র নিউক্লিয়ার লাইন অথবা হাইয়েস্ট নিউক্লিয়ার লাইন, এবং ওখানে যে পিছনের দিকে আমরা একবার মাঝখানে হাত দিলে যে উঁচু অংশ দেখতে পাই এটার নাম হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। এখান থেকে উৎপত্তি হয় হচ্ছে অক্সিপিটাল যে অংশটা, সেটা উৎপত্তি হচ্ছে এখান থেকে। আর ফ্রন্টাল যে পোর্শনটা থাকে ফ্রন্টালিস মাসেল, সেটা হচ্ছে স্কিন এন্ড সুপারফিশিয়াল ফাসা অফ দি আইব্রো। এটা আইব্রো, এখানে যে স্কিন থাকে এবং সুপারফিশিয়াল ফাসা থাকে সেখান থেকে উৎপত্তি হচ্ছে এই ফ্রন্টাল মাসেলটা। এখন এই দুইটা মাসেল এখান থেকে একটা উৎপত্তি হচ্ছে, আবার পিছন থেকে উৎপত্তি, তারপরে এটা দুই পাশ থেকে যাওয়ার পরে এই মাঝখানের অংশটা যেটা থাকতেছে যেখানে এটা যুক্ত হচ্ছে ইনসারশন দিচ্ছে, সেই স্ট্রাকচারের নাম হচ্ছে এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস অথবা গেলিয়া অ্যাপোনিউরোটিকা। তার মানে আপনি এইখানে আপনি কোনো মাসেল পাবেন না, আপনি মাসেলটা এইখানে পাবেন আর এইখানে পাবেন, কিন্তু মাঝখানে এইখানে পাবেন হচ্ছে ক্রেনিয়াল যে ভলটা আছে, এইখানে পাবেন হচ্ছে অ্যাপোনিউরোসিসটা। ক্লিয়ার? জি স্যার। এখন বেলি যেটা বলা হচ্ছে, এই বেলিটা বলা হচ্ছে কারণ এখানে যে ফ্লেশি পার্ট মাংসাশী পার্টটা থাকে এইখানে, আর টেন্ডনে ওই মেমব্রেনাস পার্টটা থাকে এইখানে, এই জন্য হচ্ছে ওখানে বেলি এগুলো শব্দ ইউজ করা নেই। ক্লিয়ার? জি স্যার। এখন এই এপিক্রেনিয়াল ইনসারশন হচ্ছে দুইটা মাসেলই, তাহলে ইনসারশন হচ্ছে এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিসের মাধ্যমে। এখন এই দুইটা মাসেলের নার্ভ সাপ্লাই হচ্ছে ফেশিয়াল নার্ভ। ফেশিয়াল নার্ভ কততম ক্রেনিয়াল নার্ভ? স্যার 7 নাম্বার। এখন এই অক্সিপিটোফ্রন্টালিস যে মাসেল আছে সেই মাসেলটা কি কাজ করে? যে মুভস স্কাল্প অন স্কাল এন্ড রেইজেস আইব্রো। আপনি যে আইব্রোটাকে উপরের দিকে উঠাচ্ছেন, সেই ওঠানোর জন্য মেইনলি যে মাসেলটা কাজ করে সেটা হচ্ছে এই অক্সিপিটোফ্রন্টালিস মাসেলের ফ্রন্টাল বেলিটা হচ্ছে মেইনলি এই রেইজ দা আইব্রো এটার জন্য রেসপন্সিবল। আর আপনি যে কিসের সময় যে মুভমেন্ট করতেছেন, যে স্কাল্প যে মুভমেন্ট করা হচ্ছে, সেই মুভমেন্টের ক্ষেত্রেও যে স্ক্যাল্পে যে সফট টিস্যু স্ট্রাকচার গুলো যে মুভমেন্ট হচ্ছে, সেই মুভমেন্টের ক্ষেত্রে এই অক্সিপিটোফ্রন্টালিস মাসেলটা মুখ্য ভূমিকা পালন করে। এখন নরমালি আমরা যখন এই দেখবেন যে আমরা যখন এটাকে নড়াচড়া করতেছি তখন কিন্তু এটা মেইনলি হচ্ছে যে যে লেয়ারের উপর দিয়ে মুভমেন্ট করতেছে সেটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু লেয়ারের ওই লেয়ার বরাবর এটা হচ্ছে মুভমেন্ট হচ্ছে। যেহেতু উপরের তিনটা স্ট্রাকচার একটা সিঙ্গেল ইউনিট থাকে, এই জন্য উপরের তিনটা স্ট্রাকচার একসাথে মুভ করে যে ফোর্থ এবং ফিফথ লেয়ারের উপরে।
এখন স্ক্যাল্পের ইনারভেশন, সেন্সরি ইনারভেশন, যে স্ক্যাল্পে কোন কোন নার্ভ দিয়ে সেন্সরি সাপ্লাই হয়। এখন এখানে দুইটা সোর্স থেকে নার্ভ গুলো আসে। It is from two major sources, cranial nerve or cervical nerves, depending on whether it is anterior or posterior to the ears and the vertex of the head. এখানে ভার্টেক্স যেটা হচ্ছে যে হাইয়েস্ট পয়েন্ট সেটাকে বলা হয় ভার্টেক্স। যে আপনার স্ক্যাল্পে যেটা হাইয়েস্ট পয়েন্ট সেই পয়েন্টটাকে ভার্টেক্স বলা হয়। এবং এটা যে আপনার কানের এবং এই লাইন বরাবর একটা লাইন টানলে কান এবং ভার্টেক্সের সামনের দিকে সাপ্লাই দেয় হচ্ছে এক ধরনের নার্ভ, আর কান এবং ভার্টেক্সের পিছনের দিকে সাপ্লাই দেয় হচ্ছে অন্য গ্রুপের নার্ভ। স্যার ভার্টেক্সটা আরেকবার একটু বলেন। ভার্টেক্স হচ্ছে যে আপনার এই যে খুলির যে হাইয়েস্ট পয়েন্ট থাকে সেই পয়েন্টটাকে বলা হয় ভার্টেক্স। খুলি কি একেবারে স্মুথ নাকি, মানে খুলি কি একই লেভেলে থাকে না? দেখবেন যে খুলি যদি দেখেন যে সামনের দিকে একটু নিচের দিকে থাকে, পিছনের দিকে মাঝখানে একটু উঁচু থাকে, যে হাইয়েস্ট পয়েন্ট অফ দি স্ক্যাল সেটাকে বলা হয় ভার্টেক্স। ওকে স্যার। এখন ভার্টেক্স এবং ইয়ারে মানে যে জায়গাটা সবচেয়ে উঁচু থাকে হ্যাঁ, এখানে যে উঁচু যে মানে যে পয়েন্টটা হচ্ছে যে ম্যাক্সিমাম যে পয়েন্টটা সবচেয়ে উঁচু থাকে স্ক্যালকে, সেই এরিয়াটাকে ভার্টেক্স বলা হয়। এখন ইয়ার এবং ভার্টেক্সের সামনের দিকে সেন্সরি সাপ্লাই আসে হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ থেকে। ট্রাইজেমিনাল নার্ভের অনেকগুলো ব্রাঞ্চ হয়, সেই ব্রাঞ্চগুলো দিয়েই হচ্ছে এখানে সেন্সরি সাপ্লাই হয়। এখানে ব্রাঞ্চগুলোর ভিতরে আছে সুপ্রাট্রক্লিয়ার নার্ভ, সুপ্রাঅরবিটাল নার্ভ, জাইগোমেটিকো টেম্পোরাল নার্ভ, অরিকুলো টেম্পোরাল নার্ভ। আর ভার্টেক্সের পিছনের দিকে এবং কানের পিছনের দিকে যে স্ক্যাল্পের যে অংশগুলো থাকে সেই অংশগুলো সাপ্লাই হয় হচ্ছে সার্ভাইকাল 2 এবং 3 যে স্পাইনাল নার্ভ আছে সেই স্পাইনাল নার্ভের কিউটিনাস ডিভিশন দিয়ে সাপ্লাই হয় হচ্ছে পিছনের দিকে। এটার ভিতরে আছে গ্রেট অরিকুলার নার্ভ, লেজার অক্সিপিটাল নার্ভ, গ্রেটার অক্সিপিটাল নার্ভ, থার্ড অক্সিপিটাল নার্ভ। এখন যদি এত কিছু মনে না থাকে তাহলে যদি একটা মনে রাখতে চাই, সবগুলো মনে রাখা, যদি মনে রাখতে চান তাহলে হচ্ছে ভার্টেক্সের সামনের দিকে ইয়ারের সামনের দিকে হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের ডিভিশন দিয়ে সাপ্লাই হয় সেন্সরি সাপ্লাই, আর পিছনের দিকে হচ্ছে সার্ভাইকাল 2 এবং 3 স্পাইনাল নার্ভ দিয়ে সাপ্লাই হয়। আর এই নার্ভগুলো হচ্ছে যে এই নার্ভগুলোর ব্রাঞ্চের নাম। এখন এখানে এই যে ছবিগুলো দেওয়া আছে যে সুপ্রাটক্লিয়ার নার্ভ, সুপ্রাঅরবিটাল নার্ভ, জাইগোমেটিকো টেম্পোরাল নার্ভ, অরিকুলো টেম্পোরাল নার্ভ, লেজার অক্সিপিটাল নার্ভ, গ্রেটার অক্সিপিটাল নার্ভ, থার্ড সার্ভাইকাল নার্ভ। এখন স্ক্যাল্পের আর্টেরিয়াল সাপ্লাই কি কি আর্টারি দেওয়া, একটা যদি অনেক কিছু মনে না থাকে একটা সহজ সরল ভাবে বললে বলা হয় যে scalp is supplied by the branches of external and internal carotid artery. The arteries supplying the scalp are the branches of either the external carotid artery or the ophthalmic artery, which is a branch of the internal carotid artery. এখন এখানেও অনেকগুলো আর্টারির নাম দেওয়া আছে, এতগুলো যদি না মনে থাকে তাহলে আমি তো বললাম যে একবার সরাসরি এক্সটার্নাল এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ বললেই হবে। যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ভিতরে আছে অক্সিপিটাল আর্টারি, পোস্টেরিয়র অরিকুলার আর্টারি, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ভিতরে আছে সুপ্রাট্রক্লিয়ার আর্টারি, সুপ্রাঅরবিটাল আর্টারি। ভেনাস ড্রেনেজ গুলো হচ্ছে আর্টারি যেভাবে যে প্যাটার্নে করা থাকে, ভেনাস ড্রেনেজ গুলো হচ্ছে একই প্যাটার্নে হয় এবং এই ভেনাস ব্লাড ভেইন গুলোর নামই হচ্ছে একই রকম, যে আর্টারি যেরকম নামকরণ করা হয় ভেইন গুলোর নাম হচ্ছে আর্টারির মতোই নামকরণ করা হয়। এবং ভিতরের দিকে যেটা বলা হয়েছে যে ভিতরের দিকে এগুলো হচ্ছে সুপারফিশিয়াল ভেনাস স্ট্রাকচার গুলো, যেগুলো আর্টারির সাথে একই রকম নামকরণ করা হয়। আর ভিতরের পার্টে যেটা বলা হচ্ছে ইমিশারি ভেইন দিয়ে ভিতরের স্ট্রাকচারের সাথে ডোরাল ভেনাস সাইনাসের সাথে কমিউনিকেশন হয়, যেটা আগেই বলছিলাম আমি।
লিম্ফ্যাটিক ড্রেনেজের কথা অনেক সময় দেখবেন যে অনেকের যে মাথায় বলে যে উঁচু হয়ে গেছে, অনেক সময় এরকম কথা বলে যে মাথায় কোনো ইনফেকশন হলে যে ইনফেকশনের কারণে দেখা যায় যে স্ক্যাল্পে যে লিম্ফ নোড গুলো থাকে সেই লিম্ফ নোড গুলো অনেক সময় বড় হয়ে যায়, এবং সবচেয়ে কমনলি স্ক্যাল্পের বিভিন্ন ইনফেকশনের কারণে অথবা কারো যদি মাথায় বলা হয় যে ওইরকম কোনো খুশকি অথবা স্কিনে কোনো ইনফেকশন থাকে, এই ধরনের কারণে অনেকের মাথার খুলির পিছনের দিকে দেখবেন যে উঁচু হয়ে যায়, লিম্ফ নোড গুলো বড় হয়ে যায়। সেটা কমনলি দেখা যায়, সবচেয়ে বেশি দেখা যায় অক্সিপিটাল লিম্ফ নোড গুলো সবচেয়ে বেশি ইনভলভমেন্ট দেখা যায়। Lymphatic drainage of the scalp generally follows the pattern of arterial distribution. The lymphatics in the occipital region initially drain to occipital nodes, which drain into the upper deep cervical nodes. আমি কি বললাম বোঝা গেল? এটা হচ্ছে যে অক্সিপিটাল নোডস, আর এগুলো হচ্ছে যে এর বাইরেও অনেক ধরনের নোড দিয়ে স্ক্যাল্পের লিম্ফ্যাটিক ড্রেনেজ গুলো হয়। এর ভিতর হচ্ছে সার্ভাইকাল লিম্ফ নোড হচ্ছে যে একটা, আলটিমেটলি স্ক্যাল্পে যে লিম্ফ নোড গুলো থাকে যে সেই গুলো দিয়ে আলটিমেটলি যে সার্ভাইকাল গ্রুপে যে লিম্ফ নোড গুলো থাকে সার্ভাইকাল রিজনে, সেইগুলো দিয়ে ড্রেন হয় লিম্ফ্যাটিক এইগুলো। স্যার মাথা ভার হয় কেন? মাথা ভার হয় কেন? মাথা ভার হওয়ার তো অনেক কারণ আছে, এখন সেটা সাথে যেটা হচ্ছে যে আপনার যে একটা বড় অংশ হচ্ছে যে মাথার যে নিউরোলজিক্যাল সমস্যা গুলো হয় সেইটার কারণে হতে পারে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। কে যেন কি একটা জিজ্ঞাসা করলেন, মাথা ভার হয় কেন? জি স্যার। এখন মাথা ভার হওয়ার অনেকগুলো কারণ আছে, এগুলোর কারণে যেমন আপনার যে মাথা এবং খুলি যে স্ট্রাকচার গুলো আছে সেই স্ট্রাকচার গুলো যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, ড্যামেজড হয়, ট্রমাটাইজড হয় অথবা ইনফেক্টেড হয়, পরিবর্তন হয়, সেটার কারণে হতে পারে। আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল কারণে হতে পারে। তারপর হচ্ছে সিএস এর যে সার্কুলেশনটা, সার্কুলেশনের যদি কোনো প্রতিবন্ধকতা তৈরি হয় তাহলেও হতে পারে। তারপরে আপনার ইন্ট্রাক্রেনিয়াল যে স্ট্রাকচার গুলো আছে সেই স্ট্রাকচার গুলো যদি স্পেস থাকে, সেই স্পেস যদি কোনো কিছু দিয়ে অকুপাই হয়ে যায় সেইখানে সেটার কারণেও মাথা ভারী হতে পারে। তবে সবচেয়ে বেশি দেখা যায় যে যে মানসিক ভাবে চিন্তাগ্রস্ত থাকলে, অবসাদগ্রস্ত থাকলে তাদের ভিতরে এই টেন্ডেন্সিটা তুলনামূলকভাবে বেশি দেখা যায় অন্যান্য কারণের চেয়েও।
এখন হচ্ছে যে নেক্সট টপিক হচ্ছে মাসেলস অফ দি হেড এন্ড নেক। এখন এটা হচ্ছে যে একটা, যে যদি চিন্তা করো এটা একটা অনেক বড় টপিক, এখানে হেড নেক রিজনে অনেক মাসেলস থাকে। এখন সবগুলো মাসেলের অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন এগুলো মনে রাখা আসলে খুব কঠিন। কারণ শুধুমাত্র এখানেই তো মাসেল নেই, আরো মাসেল, অনেকগুলো মাসেলের পরীক্ষাতে আপনাদের পড়তে হবে। কিন্তু এখানে মাসেল গুলো অ্যাটলিস্ট গুরুত্বপূর্ণ যে মাসেল গুলো আছে সেই মাসেল গুলোর নাম এবং সেই মাসেল গুলো কি কাজ করে, সেই মাসেল গুলো কোন নার্ভ দিয়ে সাপ্লাই হয় সেগুলো অবশ্যই একটু মনে রাখতে হবে। এখন এই মাসেল গুলোর ভিতরে যে স্ক্যাল্পের মাসেলটা তো আগেই বলা হয়েছিল, সেটা হচ্ছে হেড নেক রিজনের মাসেলের ভিতরে পড়ে। তারপরে এক্সট্রা অকুলার যে মাসেল গুলো এর আগের ক্লাসে বলা হয়েছিল সেটা হচ্ছে হেড নেক মাসেলের ভিতরে পড়ে। এর বাইরে যে মাসেলের ভিতরে আছে যে মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন, যে আপনার এখানে যে যে মাসেল গুলো আমাদের ফেশিয়াল যে এক্সপ্রেশনের জন্য, এখানে অনেক মাসেল আছে যেগুলো হচ্ছে যে এটার ভিতরে পড়া হয়। তারপর মাসেলস অফ ম্যাস্টিকেশন, যে মাসেল গুলো হচ্ছে যে আমাদের চিউইং অথবা সোয়ালিং এর সাথে সম্পর্কিত, সেই মাসেল গুলো এর ভিতরে আসে। তারপর কিছু কিছু মাসেল আছে যে মাসেল গুলো আমাদের যে যে এখানে যে অরিফিস গুলো আছে, বিশেষত যে চোখের এই এখানে স্ফিংটার আছে, ডাইলেটর আছে। তারপর নাকের যে অরিফিস আছে সেখানে স্ফিংটার মাসেল আছে, ডাইলেটর মাসেল আছে। তারপর মুখের মাসেল, এখানে স্ফিংটার মাসেল আছে। তারপর হচ্ছে যে এখানে মাসেলের ভিতরে সার্ভাইকাল, তারপর এখানে যে আমাদের যে যে টাং মাসেল, ফ্যারিংস মাসেল, সেগুলো হচ্ছে হেড নেক রিজনের মাসেলের ভিতরে পড়ে। তারপর প্যালেটে যে মাসেলস আছে সেগুলো হেড নেক রিজনের মাসেল। তারপর হচ্ছে সার্ভাইকাল নেকে যে মাসেল গুলো আছে সেই মাসেল গুলো হচ্ছে সবগুলো হচ্ছে এই হেড নেক মাসেলের ভিতরে অন্তর্ভুক্ত। এই জন্য হচ্ছে এখানে অনেকগুলো মাসেলের নাম হয়তো মনে রাখতে হবে, কিন্তু বিস্তারিত ভাবে হয়তো আপনাকে সবগুলো পড়তে হবে না। এখন পরীক্ষাতে সাধারণত বলা হয় যে যেগুলো গুরুত্বপূর্ণ মাসেল, যেগুলো গুরুত্বপূর্ণ কাজ করে সেই মাসেল গুলোই পরীক্ষাতে ধরা হয়। আর রিটেনে আসলেও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মাসেল গুলো গুরুত্বপূর্ণ মাসেল সেগুলো সাধারণত রিটেনে আসছে। স্যার এই ফেসটা এরকম কেন? হুম, এই ছবির কি ফেসটা দেখা যাচ্ছে না? জি না স্যার, না কিন্তু ছবিটা একটু কেমন কেমন জানি স্যার, ফেসটা। ফেস না, জি এই স্যার। স্যার এই কন্ডিশনটাকে কি বলা হয়? কোনটা? স্যার ছবিতে যে ডিসঅর্ডারটা দেখানো হয়েছে। এইটা তো ডিসঅর্ডার দেখেন, এটা দেখা যাচ্ছে যে ফেশিয়াল, এইটা যেটা দেখা যাচ্ছে যে আপনার ফেশিয়াল যে এক্সপ্রেশনের যে মাসেল গুলো, সেই মাসেল গুলোর কিছু ব্যবহার দেখাইছে। এটা একেবারে স্পেসিফিক্যালি কোনো ডিসঅর্ডার দেখানোর জন্য এই ছবিটা ইউজ করা হয়নি। ফেশিয়াল অনেক ডিসঅর্ডার আছে, সেই ডিসঅর্ডার গুলো আপনার বিভিন্ন যে আমাদের যে ফেশিয়াল যে অভিব্যক্তি গুলো করি সেটার এই ছবিগুলো একটু পরের ইসে আছে, সেগুলো আছে। কিন্তু ওইখানে যেটা ওভারঅল যে একজন মানুষের যে ফেশিয়াল যে বিভিন্ন অভিব্যক্তি গুলো হতে পারে সেগুলোকে একেবারে যে একটা ফ্রেমে নিয়ে আসার চেষ্টা করা। আপনার এখানে হচ্ছে যে ফেশিয়াল এক্সপ্রেশনের যে বিভিন্ন এইগুলো দেখাচ্ছে, এখানে দেখেন যে একজন মানুষের যে ফেশিয়াল এক্সপ্রেশনের যে অনেকগুলো মাসেল থাকে, সেই মাসেল গুলো কোন মাসেল গুলো কি ধরনের অভিব্যক্তিকে প্রকাশ করে, এটা এখানে যে আজকে তো এই পুরো এটা টপিকটা অনেক বড়, এটা একসাথে পড়াইতে হবে। এই জন্য জাস্ট এখানে যেমন এখানে দেখেন যে ভ্রু কোস্কানো, এখানে এই মাসেলটা মেইনলি হচ্ছে অক্সিপিটাল ফ্রন্টালিস মাসেলের যে ফাংশন বলা হয়েছিল, সেখানে কিন্তু লেখা ছিল রেইজেস দ্য আইব্রো। এখানে যে যে আমরা যে কপাল কুঁচকাই, সেই কপাল কুঁচকানো মেইনলি হচ্ছে যে এটা হচ্ছে ফেশিয়াল এক্সপ্রেশনের একটা অংশ। যে অনেক সময় আমরা কোনো কিছুতে যদি বলা হয় সন্তুষ্ট না হয় তখন অনেক সময় এরকম কপাল কুঁচকায় অনেকে, অথবা কোনো কিছুতে বিরক্ত হলে হয় তখন এই যে মাসেলটা এই ফাংশনের সাথে, সেটা হচ্ছে অক্সিপিটাল ফ্রন্টালিস। তারপরে এখানে দেখেন যে এখানে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে ফেশিয়াল যে পরিবর্তন, এটা হচ্ছে করুগেটাস সুপারসিলি নামে একটা মাসেল আছে, সেই মাসেলের অ্যাকশন হচ্ছে এইটা। তারপরে এটা হচ্ছে যে আপনি দেখেন এখানে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে যে এটা হচ্ছে প্রোসিয়াস এন্ড ট্রান্সভার্স পার্ট অফ দি নেজালিস মাসেলের মাধ্যমে হয়। এগুলো সবই হচ্ছে ফেশিয়াল মাসেল, জাস্ট এগুলোর একটু নাম মনে রাখেন।
তারপর চোখে যে বন্ধ করা হয়, যে চোখটাকে যে আমরা যে বন্ধ করতেছি আমরা, সেটা হচ্ছে অরবিকুলারিস অকুলি মাসেলের মাধ্যমে করি। এই জন্য দেখবেন যে অনেক সময় যদি এই ফেসিয়াল পালসির নাম তো শুনছেন, বেলস পালসি তো শুনছেন। জি স্যার। বেলস পালসি হলো অনেক সময় যে যে সাইডে বেলস পালসি হয় সেই দিকে কিন্তু চোখের পাতা খোলা থাকে, দেখছেন তো, যে চোখের পাতা খোলা থাকে, চোখের আইলিড গুলো সে ক্লোজ করতে পারেন, তখন এই অরবিকুলারিস অকুলি যে মাসেলটা থাকে, যেটা স্ফিংটারিক মাসেল বলা হয়, সেই মাসেলটা তখন ডিসফাংশন হয়, যার কারণে চোখের পাতাগুলো ক্লোজ করা যায় না। স্যার অনেক সময় যে অনেকে বারবার চোখের পাতা ফেলানো লাগে, মানে একটানা তাকিয়ে থাকতে পারে না, সেটা কি কারণে হয়? নরমালি তো ব্লিঙ্কিং প্রত্যেক মানুষেরই হতে থাকে, কিন্তু যদি এক্সেসিভ হয় সেটা বিভিন্ন যে যে নিউরোলজিক্যাল কারণে সেটা হয়ে থাকে, কিন্তু নরমালি প্রত্যেক মানুষই তো একটা নির্দিষ্ট সময় পর পর চোখের পাতা ফেলবে অটোমেটিক্যালি, কিন্তু সেটা যদি স্বাভাবিকের চেয়ে বেশি হতে থাকে তখন সেটা বিভিন্ন রোগের কারণে, নিউরোলজিক্যাল বিভিন্ন যে ডিজিজ গুলো আছে সেই ডিজিজ গুলোর কারণে এটা সবচেয়ে বেশি হয়। এখানে সবগুলো যে এখানে যে বিভিন্ন প্রত্যেকটা যে বিভিন্ন যে অভিব্যক্তি যে প্রকাশ হচ্ছে, এটা বিভিন্ন অভিব্যক্তির জন্য বিভিন্ন মাসেল গ্রুপ অথবা মাসেল গুলো কাজ করে। যেমন আপনি মুখ ফুলাচ্ছেন, এখানে এখানে যে মাসেল গুলো আছে বাক্সিনেটর এবং অরবিকুলারিস অরিস, এই মাসেল গুলো মেইনলি এই মুভমেন্টের জন্য রেসপন্সিবল। তারপর আপনি ঠোঁটের কোনা উপরের দিকে উঠাচ্ছেন, এখানে যেটা জাইগোমেট্রিক কাজ মেজর মাইনর মাসেল। তারপর আপনি যে হাসি দিচ্ছেন মুখ বন্ধ করে, সেটা রাইসোরিয়াস। আবার দাঁত করাচ্ছেন, এখানে দাঁতের এই দাঁত করে যে অভিব্যক্তি প্রকাশ করেন, সেখানে আবার কিছু কিছু মাসেল রেসপন্সিবল। তার মানে আপনার যেটা হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এটা হচ্ছে ফেসিয়াল নার্ভ। যদি ফেসিয়াল নার্ভ ক্ষতিগ্রস্ত হয় বলা হয়, তাহলে ফেসিয়াল এক্সপ্রেশনের জন্য যে মাসেল গুলো, সেই মাসেল গুলো তখন অনেক ক্ষেত্রেই অনেকগুলো মাসেল যদি ইনভলভমেন্ট হয়, তাহলে দেখা যায় যে তখন ফেসিয়াল অভিব্যক্তিটা ঠিক মতো আপনি প্রকাশ করতে পারবেন না। এখন জাস্ট আজকে আমি যেটা হচ্ছে যে কতগুলো মাসেলের ফেসিয়াল মাসেলের গ্রুপ ওয়াইজ এটা বলে শেষ করে, যে এখানে কতগুলো মাসেল আছে, যে এখানে আমি তো বললাম যে এখানে কতগুলো ওপেনিং থাকে। যেমন এখানে চোখের ওপেনিং আছে, যে আপনি যে চোখের যে দুইটা পাতা এর মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে সেটাকে বলা হয় পালপিব্রাল ফিশার। এবং এখানে এই যে পালপিব্রাল ফিশার, এই ফিশারটা আমরা যখন চোখ বন্ধ করতেছি, দুইটা ফিশারকে দুইটা চোখের আইলিডকে কাছাকাছি নিয়ে আসতেছি, তখন যে মাসেলটার মাধ্যমে সেটা হচ্ছে অরবিকুলারিস অকুলি। আবার চোখের যে পাতাগুলো যেটা হচ্ছে যে খোলা হচ্ছে, সেটার ভিতরে এর আগে পড়ানো হচ্ছে লেভেটর পালপিব্রিস সুপিরিয়রিস এর কথা মনে বলছিলাম, জি স্যার। যেটা হচ্ছে নরমালি সাধারণত আপনি খেয়াল করে দেখেন যে আপনি যখন চোখের পাতাকে মুভমেন্ট করেন, লোয়ার আইলিড কিন্তু মুভমেন্ট খুব একটা হয় না, চোখের যে মুভমেন্টটা হয় মেইনলি সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই চোখের পাতার মুভমেন্টটা হয় আপার আইলিডের মুভমেন্টটা হয়। এবং এই আপার আইলিডের মেইন মাসেল আছে লেভেটর পালপিব্রিস সুপিরিয়রিস, এবং এটার সাথে আছে ফ্রন্টালিস মাসেল গুলো যখন কাজ করে তখন হচ্ছে যে আইলিডটা পুরোপুরি ওপেন হয়। তারপর নস্ট্রিল, যেটা হচ্ছে নাকের যে ফুটা থাকে, এই নস্ট্রিলটা যে কম্প্রেসড যে স্ফিংটারের জন্য যে এখানে যে নস্ট্রিলের যে ওপেনিংটা, নাকের ফুটার যে ওপেনিংটা, সেটা ন্যারো হয়ে যায় যে মাসেলের অ্যাকশনের কারণে, সেটার নাম হচ্ছে ন্যারিস, কম্প্রেশন ন্যারিস। আবার নাকের ফুটা আবার প্রসারিত হয়ে যায় যে মাসেলের কারণে, সেটার নাম হচ্ছে ডাইলেটর ন্যারিস, ডিপ্রেসাস সেপ্টি। তারপর মিডিয়াল স্লিপ অফ লেভেটর লেভি সুপিরিয়রিস এলাকিনেজি। স্যার এগুলো কি মুখস্থ করা লাগবে? নাম তো মুখস্থ করতেই হবে। নাম এখানে তো মাসেল অনেক আছে, এখন তো অ্যাটলিস্ট এখানে 30-40টা মাসেল আছে, এর ভিতরে গুরুত্বপূর্ণ কয়েকটা 8-10টা মাসেলের মানে অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই এগুলো মনে রাখতে হবে। তারপর ওরাল ফিশার, যেটা মুখের যেটা বললাম যে এটাতে যেটা স্ফিংটার মানে বন্ধ রাখার জন্য যে মাসেলটা কাজ করে, সেটা হচ্ছে অরবিকুলারিস অরিস। আর এই মুখের আশপাশে অনেকগুলো মাসেল থাকে, সেই মাসেলগুলো মুখটাকে ওপেন করে
সেটা all muscles around the mouth except orbicularis, oris and mentalis। এই সবগুলো মাসেলই, এখানে অনেকগুলো মাসেল, সেগুলো মুখ আমরা যখন হা করি সেই ফাংশনটা প্রোভাইড করে, কিন্তু এক্সেপ্ট হচ্ছে অরবিকুলারিস, অরিস এবং মেন্টালিস, এই মাসেল ছাড়া বাকি সবগুলো মাসেলই হচ্ছে মুখটাকে হা করায়। এখন কি বলতেছিলেন? স্যার যেসব মাসেলস এর অরিজিন ইনসারশন পড়া লাগবে ওগুলো একটু বলে দিলে ভালো হয়। সেগুলো তো আমি মোটামুটি যেগুলো ধরা, কিন্তু তারপরও রিটেনে কি আসবে বলা মুশকিল, তবে ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো তো আমি বলে দেবো। যেমন এখানে অনেক সময় যেটা পরীক্ষাতে আসে যে হয়তো সবগুলো অরিজিন ইনসারশন, যেমন অনেক সময় পরীক্ষাতে আসছে যে মেনশন দ্য নেম অফ দি মাসেলস অফ দি ফেশিয়াল এক্সপ্রেশন, তখন ফেশিয়াল এক্সপ্রেশনের মাসেল গুলো আপনাকে নামগুলো তো সবগুলো লিখতে হবে সাধারণত। তারপর অনেক সময় মাসেলস আছে মাসেলস অফ ম্যাস্টিকেশন, তখন মাসেল গুলো নাম লিখতে হবে। যে এখন যদি প্রশ্ন আসে যে মাসেল গুলোর নার্ভ সাপ্লাই, অরিজিন, ইনসারশন, আসলে তখন হয়তো আপনাকে এটা, যদি কোনো কিছু না লেখে, যে শুধুমাত্র লেখা থাকে হোয়াট আর দ্য মাসেলস রেসপন্সিবল ফর ফেশিয়াল এক্সপ্রেশন, তখন শুধু নামগুলো লিখলেই চলবে। আবার ইন্ডিভিজুয়াল মাসেল গুলো যদি এরকম থাকে যে মাসেল গুলোর দেওয়ার পরে ওখানে তখন অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন লেখা থাকলে তখন আপনি ওইগুলো সবগুলো লিখবেন। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? স্যার পিডিএফ গুলো তো দেয়া হয়নি, নার্ভাস সিস্টেম পর্যন্ত দেয়া হয়েছে, এরপর আর দেয়া হয়নি। লিস্ট কি পাঠাইছিলেন? একটা ওই যে কি কি দেয়া হয়নি সেটা একটু লিস্ট পাঠাই দেন আমার কাছে। স্যার স্যার, নার্ভাস আই সিস্টেম পর্যন্ত পাঠানো হয়েছে। নার্ভাস সিস্টেমের কোন অংশ, মানে ক্রেনিয়াল নার্ভ পর্যন্ত, স্পাইনাল নার্ভ পর্যন্ত পাঠাইছিলাম? স্যার ইন্টেগুমেন্টারি সিস্টেমও পাঠাইছিলেন স্যার। ইন্টিগামেন্টারি, মানে তাহলে নার্ভাস সিস্টেমের পড়াটা তো খুব বেশি কিছু কি কি পড়ানো হয়েছে? ফাসা পড়ানো হয়েছে, বার্সা পড়ানো হয়েছে, তারপর ডার্মাটোমায়োটম পাঠানো হয়েছিল না? না স্যার, ডার্মাটোমায়োটম, ফাসা, বার্সা, আর হচ্ছে যে এক্সট্রাকুলার মাসেলস, এগুলোই তো। জি স্যার। জি স্যার। ঠিক আছে, আমি পাঠাই দেবো। স্যার, আই মাসেল থেকে কয়েকটা কোশ্চেন ছিল। স্যার ছিল কি করছেন? স্যার স্যার, আই আমাদের মাসেল চোখ চোখে আই মাসেল থেকে যেটা আমি বলছিলাম, যে আই মাসেল থেকে মেইনলি প্রশ্নটা সবচেয়ে বেশি আছে এক্সট্রাকুলার মাসেল, যে এখানে যেটা যে ভাইভাতে অনেক সময় ইন্ট্রাকুলার, এক্সট্রাকুলার দুইটা মাসেলের নাম জিজ্ঞাসা করতে পারে, মাসেল গুলো কি কাজ করে সেটা জিজ্ঞাসা করতে পারে, মাসেল গুলো নার্ভ সাপ্লাই করতে পারে, কিন্তু রিটেনে সবচেয়ে বেশি আসে যে মেনশন দ্য নেম অফ দি এক্সট্রাকুলার মাসেল উইথ দেয়ার নার্ভ সাপ্লাই এন্ড অ্যাকশন, এইটাই সবচেয়ে বেশি আসে পরীক্ষাতে। স্যার, চোখ ওঠা এটা কি বালবার কনজাংটিভাইল ইনফ্লামেশন নাকি পালপিব্রাল কনজাংটিভাইল ইনফ্লামেশন? এটা নির্ভর করে, এখন সেটা মেইনলি হচ্ছে কনজাংটিভাইটিস, যেটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে বালবার কনজাংটিভাইটিসই বেশি দেখা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে বালবার কনজাংটিভাইটিসের সাথে সাথে পালপিব্রাল কনজাংটিভাইটিসও থাকতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় খালি চোখে সরাসরি যেটা দেখতে পারবে সেটা হচ্ছে বালবার কনজাংটিভাইটিস। আর আপনি যদি চোখের পাতা উল্টায় দেখেন, ওখানে যদি পরিবর্তন থাকে তখন হচ্ছে যে তখন সেইটাকে পালপিব্রাল কনজাংটিভাইটিস বলা হয়। স্যার, অ্যাম্বলায়োপিয়ার আরেকটা নামটা কি? অ্যাম্বলায়োপিয়ার আরেকটা নাম আছে লেজি আই, স্যার, বানানটা কি? LAZY। স্যার, অপথ্যালমিক আর্টারি এটা কোন আর্টারির ব্রাঞ্চ? অপথ্যালমিক আর্টারি হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। আর স্যার সুপেরিয়র অবলিক মাসেলের অরিজিনটা কি হবে? স্যার, এটা একটু সহজভাবে বলে দেন। সুপিরিয়র অবলিক মাসেলটা, অবলিক মাসেল গুলো তো সরাসরি স্ট্রেটলি আসে না, ওইটা হচ্ছে যে ওখানে যে অপটিক ফ্রামেন থাকে, অপটিক ফ্রামেনের পাশ থেকে এটা উৎপত্তি হওয়ার পরে তারপর ওখানে ট্রক্লিয়া নামে এক ধরনের রিং এর মতো একটা কার্টিলেজেনাস রিং থাকে, সেই রিং এর ওখান থেকে বাঁক নিয়ে তারপরে সেটা হচ্ছে স্ক্লেরাটা অ্যাটাচড হয়। যে চারটা মাসেল তো কমন টেন্ডিনাস থেকে অরিজিন নেয়, জ্যানুলার সাবজিন থেকে, কিন্তু এইটা হচ্ছে যে অপটিক ফ্রামেনের কথা তো বলছিলাম, অপটিক ফ্রামেনের পাশ থেকে এটা উৎপত্তি হওয়ার পরে তারপরে এটা হচ্ছে যে চোখের উপরের দিকে ট্রক্লিয়া নামে একটা থাকে, স্ট্রাকচার থাকে, একটা রিং এর মতো একটা স্ট্রাকচার, সেটার ভিতর দিয়ে তারপরে এটা পাস করে সেটা হচ্ছে তারপরে এটা হচ্ছে স্ক্লেরাতে অ্যাটাচ নেয়।
স্যার আমাদের হাত, মাথা আর পা এই তিনটা অংশ ছাড়া বাকিটুকুই কি ট্রাঙ্ক? হাত, মাথা, আর পা। হ্যাঁ। আমি বুঝতে পারলাম না, আবার বলেন। হাত, মাথা, পা ছাড়া আর কি যেন বলতে চাচ্ছিলেন? স্যার বাকি অংশটুকু মানে বাকি অংশটুকুই কি ট্রাঙ্ক? ট্রাঙ্ক কি স্যার? ট্রাঙ্কটা হচ্ছে যে মানে যেটাকে বলা হয় কি, মানে এই আপনি হেড, নেক এবং লিম্বস এর বাইরে বাদ দিয়ে নিয়ে বাকি যেটা বললেন যে সেই অংশটাকে ট্রাঙ্ক বলা হয়, সেটা হচ্ছে চেস্ট এবং অ্যাবডোমেন কে একসাথে ট্রাঙ্ক বলা হয়। সেটা ট্রাঙ্কের সামনের অংশকে ফ্রন্ট অফ দি ট্রাঙ্ক আর পিছনের অংশকে ব্যাক অফ দি ট্রাঙ্ক বলা হয়। যেটাকে বাংলায় মানে সম্ভবত বলা হয় কি বলে যেন, স্যার কাঁধ, বাংলাটা আমারও কি বলে, কাঁধ নাকি স্কন্ধ আর কি। স্কন্ধ। স্কন্ধ তো আলাদা জিনিস মনে হয়। স্যার এপিনিউরিয়াম আর এন্ডোনিউরিয়ামের পার্থক্যটা বলে দেন। এন্ডোনিউরিয়াম হচ্ছে ইন্ডিভিজুয়াল নার্ভ ফাইবারের বাইরের দিকে যে আবরণটা থাকে সেটাকে বলা হয় এন্ডোনিউরিয়াম, আর এপিনিউরিয়াম হচ্ছে পুরো নার্ভের বাইরের দিকে যে আবরণটা থাকে, কানেক্টিভ টিস্যু কাভারিংস থাকে, সেটাকে বলে এপিনিউরিয়াম। আর মাঝখানে থাকে হচ্ছে যে গ্রুপ অফ মাসেল ফাইবারের বাইরের দিকে যে কাভারিংসটা থাকে সেটাকে বলে পেরিনিউরিয়াম। স্যার এন্ডো, পেরি, স্কোলিওসিস কোনটা? স্কোলিওসিস জি স্যার। যখন আপনার স্পাইনাল যে কলামটা আছে সেটা যদি ল্যাটারাল সাইডে ডেভিয়েশন হয়ে যায় মিড লাইন থেকে, তখন সেটাকে স্কোলিওসিস বলা হয়। আর যদি সামনের দিকে পিছনের দিকে অ্যাঙ্গুলেশন বেশি হয় তখন সেটাকে কাইফোসিস বলা হয়। সামনের দিকে অ্যাঙ্গুলেশন বেশি হলে সেটাকে লর্ডোসিস বলা হয়। স্যার বুঝি না স্কোলিওসিসটা। আপনার তো স্পাইন তো এরকম মাঝখান বরাবর থাকে, যদি কোনো কারণে মাঝখান থেকে ডেভিয়েশন হয়ে যায়, বাঁকা মাঝখান থেকে না থেকে সাইডে যদি বেঁকে যায় তখন সেটাকে বলা হয় স্কোলিওসিস, মানে ল্যাটারাল বেন্ডিং। কি বোঝা গেল? জি স্যার। আর পিছনের দিকে যদি এটা বেঁকে যায়, যখন ওই যে সামনের দিকে কুঁজা হয়ে যাবেন সেটাকে বলা হয় কাইফোসিস। আবার যদি যে সামনের দিকে সামনে এটা যে স্পাইনটা যদি পিছনের দিকে বেঁকে যায়, সামনের দিকে যদি সেটা প্রসারিত হয়ে যায় তখন সেটাকে বলে লর্ডোসিস। স্যার ডেসমোজম আর হেমিডোডেসমোজমটা কি? ডেসমোজম তো এটা তো ওই যে যে কানেক্ট যে ইসে মেমব্রেন বলা যায়, একটা সেল আরেকটা সেলের সাথে যে কানেকশন হচ্ছে যে জাংশন দিয়ে, টাইট জাংশন দিয়ে, সেটা হচ্ছে ডেসমোজম। স্যার একটু আবার বলেন। আপনার সেল মেমব্রেনের ভিতরে ওখানে বলা হয়েছিল না, সেল মেমব্রেন যে সেল মেমব্রেনের যে একটা যে সেল মেমব্রেন আরেকটা সেল মেমব্রেনের সাথে যে কানেকশন হচ্ছে যে কমিউনিকেশন যে পথটা, সেই পথের ভিতরে কতগুলো বলা হয়েছিল যে কানেক্ট, টাইট জাংশন, তারপর ডেসমোজম, এগুলো শব্দগুলো ইউজ করা হয়েছিল। স্যার সুপিরিয়র অবলিক মাসলস এর যে অরিজিনটা, ওটা তো আমরা শর্টলি বডি অফ স্পেনয়েড বোন দিতে পারি না? স্যার সুপিরিয়র অবলিক মাসলস এর যে অরিজিনটা, সেটা তো আমরা শর্টলি করে বডি অফ স্পেনয়েড বোন দিতে পারি। এখন ওইখানে একটু মানে একেবারে সরাসরি এটাতে একটু আছে, কারণ অনেকে এটাকে একেবারে সরাসরি এটা শুনতে অথবা পছন্দ করে না, এই জন্য ওখানে যেটা হচ্ছে যে একটু ওইখানে একটু আপনাকে ওই জিনিসটাই করতে হবে, যেটা হওয়ার পরে তারপরে কিভাবে এটা বাক নিয়ে আসতেছে সেই জিনিসটা একটু ট্রকলিয়া ওই কথাটা উল্লেখ করতে হবে ওখানে। ওকে স্যার। স্যার ঠিক বোন আছে। মেরো তো যে আছে স্যার ডিফারেন্সিয়েশন, এখানে ডিফারেন্সিয়েশন বলতে কি বোঝাইতেছে? ডিফারেন্সিয়েশন হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে সেলগুলো মানে যেটা হচ্ছে ভ্রূণ সেল থেকে আস্তে আস্তে বিভিন্ন প্রসেসের মাধ্যমে এটা পরিপূর্ণ বিকশিত সেল হয়, স্পেশালাইজড ফাংশন গুলো যে সেলগুলো প্রোভাইড করে সেই প্রসেসটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। সেলুলার ডিফারেন্সিয়েশন না হলে সেলগুলো তো
স্পেশালাইজড ফাংশন গুলো প্রোভাইড করতে পারবে না, কারণ এটা সবগুলো সেলই তো ভ্রূণ অবস্থা থেকে বিভিন্ন পরিবর্তন হওয়ার পরেই তারপরে সেগুলো পরিপূর্ণ বিকশিত সেল হবে, যেগুলো স্পেশালাইজড ফাংশন গুলো প্রোভাইড করবে। সেই প্রসেসটাকে ডিফারেন্সিয়েশন বলা হয়। ঠিক আছে, তাহলে আমি বের হয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।